शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। সোমবার থেকে সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে প্রায় 2.5 মাস পর শুরু হলো বাস পরিষেবা। আসানসোলের সিটি বাস স্ট্যান্ড থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল বিভিন্ন রুটের দূরপাল্লার বাস। বাস যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। বাস চালু হয় খুশি যাত্রীরা। সরকারি নির্দেশ মোতাবেক আজ থেকে খুলল মাইথন পর্যটন কেন্দ্রস্থল। লকডাউনের জেরে বন্ধ ছিল পর্যটন কেন্দ্রের বিভিন্ন দোকানপাট, হোটেল, নৌকা বিহার। পর্যটন কেন্দ্র খোলায় খুশি ব্যবসায়ীরা। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি হরিপুরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে করোনা সংকটে সরকারের তরফে গৃহীত বিভিন্ন সেবামূলক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরলেন। নানা ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে বেঁধলেন তিনি। দুর্গাপুরের বাঁশকোপার একটি বেসরকারি কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল শ্রমিকের। মৃত শ্রমিক কুলটির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। নিরাপত্তা ও মৃতের ক্ষতিপূরণের দাবিতে কারখানায় বিক্ষোভ অন্যান্য শ্রমিকদের। এবার বিদ্যুৎ বিল মুকুবের দাবি পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের। লকডাউন চলাকালীন 3 মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আসানসোলের বিদ্যুৎ বন্টন কার্যালয়ে স্মারকলিপি কংগ্রেসের। আসানসোলের কলিয়ারি মজদুর সভা কার্যালয়ে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের বৈঠক। কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন বৈঠকে উপস্থিত বক্তারা। আগামী আন্দোলনের রূপরেখার বিষয়টিও উঠে এলো বৈঠকে। আজ থেকে খুলল দুর্গাপুরের জাংশন মল। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মলে ঘুরতে পারবেন প্রবেশকারীরা। প্রবেশকারীদের মুখে মাস্ক বাধ্যতামূলক। থাকছে স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থাও। গরিব দুস্থ যাদের রেশন কার্ড নেই তাদের জন্য আসানসোল নগর নিগমের 2 নম্বর বড় অফিসের পক্ষে নয়া ব্যবস্থা চালু করা হলো। যাদের কার্ড নেই তারা বড় অফিস থেকে ফর্ম নিয়ে রেশন ডিলারের কাছ থেকে সার্টিফাই করিয়ে বড় কার্যালয়ে জমা দেবেন। এরপর মিলবে টোকেন দেখিয়ে রেশন দোকান থেকে মিলবে রেশন। সোমবার সকাল থেকে সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে শুরু হলো বাস পরিষেবা। পশ্চিম বর্ধমানের আসানসোলের সিটি বাস স্ট্যান্ড থেকে সকালে দূরপাল্লার বিভিন্ন রুটের বাস ছাড়তে দেখা গেল। তবে যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা। আনলক 1-এ বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। বাস যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সোমবার সকাল থেকে শুরু হলো বাস পরিষেবা। পশ্চিম বর্ধমানের আসানসোলের সিটি বাস স্ট্যান্ড থেকে সকালে দূরপাল্লার বিভিন্ন রুটের বাস ছাড়তে দেখা যায়। দেশ জুড়ে আনলক 1 চলাকালীন সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে বাস চলাচলের কথা জানানো হয়েছিল। সেই মতো সকাল থেকেই বাস চলাচল শুরু হয়। এদিন বাস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি রাজেন মুখার্জি জানান, জেলা প্রশাসনের নির্দেশে তারা আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করেছেন। বাসগুলিকে স্যানিটাইজেশন করে বাসের চালক ও খালাসিদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস দিয়ে বাস পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানালেন তিনি।
তবে বাসে যাত্রী সংখ্যা অনেকটাই কম। আক্ষেপের সুরে জানালেন রাজেন বাবু। আজ থেকে আমাদের বড় বাসের পরিষেবা আমরা চালু করেছি। মোটামুটি অনেক রুটেই আমরা গাড়ি চালু করতে পেরেছি আজকে। বরাকর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, রানীগঞ্জ, বহরমপুর, তারপরে বর্ধমান, এদিকে আমাদের বরাকর, কিছু কিছু গাড়ি আমরা আজকে চালু করেছি। দেখা যাক যতটা সম্ভব আমরা ডিএম সাহেবের কথা মতো আমরা গাড়িগুলো চালু করতে পেরেছি আজকে। প্রচুর গাড়িগুলো যেহেতু 2.5 মাস ধরে 3 মাস ধরে আজ বসে আছে, অনেক গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তারা সেগুলো আজকে রেডি করছে। অনেক গাড়ি, অনেক স্টাফ বাইরে আছে এখনও। যে স্টাফরা যারা এই কোভিড-19 লকডাউনে তারা সব বাড়িতে চলে গেছিলো কোনো রকমে, তারা বাড়ি গিয়ে বাড়ি থেকে এখনও ফিরতে পারেনি, যেহেতু অন্যান্য জেলা থেকে এখনও কোনো বাস পরিষেবা চালু হয়নি আমাদের আসানসোল পর্যন্ত আসার জন্য। ট্রেনও চালু হয়নি। এমতো অবস্থায় আমাদের এখানে যতগুলি লোকাল স্টাফ আছে আমরা সেইগুলিকে দিয়ে যতটা সম্ভব পেরেছি বড় বাস আমরা চালু করেছি। 2-3টি করে প্যাসেঞ্জার নিয়ে চলছে। একটা দুর্গাপুর গাড়ি থেকে এখনই খবর পেলাম আমরা যে সে বরাকর থেকে দুর্গাপুরে ভাড়া নিয়ে গেছে মাত্র 100 টাকা, মাত্র 100 টাকায়। তাহলে এই মতো অবস্থায় মালিকদের পক্ষে গাড়ি চালানো কি সম্ভব সেটা আমি জানি না। কতদিন ধরে মালিকরা এরকমভাবে চালাবে কতদিন ধরে? আজকে তো আমরা ড্রাইভার, খালাসি, কন্ট্রাক্টরকে সবকে মাস্ক দিয়েছি, গ্লাভস দিয়েছি। আমাদের নিজেদের তরফ থেকে, মালিকদের তরফ থেকে গাড়িগুলো স্যানিটাইজ করা হয়েছে। গাড়িগুলোকে সব স্যানিটাইজ করেছি, সেই গাড়িগুলোকে চালানো করাচ্ছি। বাকি আরও কিছু গাড়ি স্যানিটাইজ হচ্ছে, এখন চলছে কাজ। দেখা যাক কি হয় এখন। এদিকে সোমবার থেকে বিভিন্ন রুটের বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি যাত্রীরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে এবার আর ট্যাক্সি বা অন্যান্য যানবাহনের উপর ভরসা করতে হবে না বলে জানালেন তারা। আমরা বর্ধমান যাচ্ছি। এইটা খুব সুবিধাজনক হলো যে বাস চলছে। অনেক কেউ জানে না, যারা জানে না তাদেরকেও বলছি যে বাস চলছে। এই ট্যাক্সিওয়ালারা হ্যারেসমেন্ট করছে, যারা হ্যারেসমেন্ট করছে ওদের চক্করে না পড়লে সোজা বাস স্ট্যান্ডে গেলে পরে বাস পাচ্ছে। বর্ধমানের জন্য আমরা বাস পেয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খোলা হলো মাইথন পর্যটন কেন্দ্রস্থল। লকডাউনের জেরে দীর্ঘ সময় ধরে মাইথন পর্যটন কেন্দ্রের বিভিন্ন দোকানপাট, হোটেল, নৌকাবিহার বন্ধ ছিল। সরকারি নির্দেশে আনলক 1-এ মাইথন পর্যটন কেন্দ্র খোলায় খুশি ব্যবসায়ীরা। সোমবার থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খুলল মাইথন পর্যটন কেন্দ্রস্থল। লকডাউনের জেরে দীর্ঘ সময় ধরে মাইথন পর্যটন কেন্দ্রের বিভিন্ন দোকানপাট ও বিভিন্ন হোটেল, নৌকাবিহার বন্ধ অবস্থায় পড়েছিল। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন ব্যবসায়ীরা। কেন্দ্র ও রাজ্যের নির্দেশ অনুযায়ী মাইথন পর্যটন কেন্দ্র খোলায় খুশি হয়েছেন ব্যবসায়ীরা, কারণ পর্যটকদের ভরসায় তাদের ব্যবসা চলে এই জায়গায়। তাই তাদের আশা, করোনা মহামারীতে পর্যটকরা আসবে মাইথন পর্যটন স্থলে। সরকারি নির্দেশ পাওয়ার পর বিভিন্ন হোটেল ও দোকানপাট, নৌকাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হোটেল চত্বরগুলিতেও করা হয় স্যানিটাইজেশন। এ প্রসঙ্গে কল্যাণীশ্বরী হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ তিওয়ারি জানালেন, সরকারি নিয়ম অনুযায়ী আগত পর্যটক যদি হোটেলে থাকার জন্য রুম নিতে চান তাহলে সমস্ত সাবধানতার সাথে তাকে রুম দেওয়া হবে। তার শরীরে তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজ করে, তার পরিচয়পত্র নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হোটেলে রুম দেওয়া হবে বলে জানালেন তিনি। গাইডলাইন সেই মোতাবেক আমরা স্যানিটাইজেশন মেশিন, একটা বড় স্যানিটাইজেশন মেশিন, একটা যেটা হাত থেকে যেটা দেয় সেটা, তার সঙ্গে মাস্ক, তার সঙ্গে মাথায় কাভার লাগাবার জন্যে, পায়ে পরার জন্যে এবং সুইপারদের জন্যে আমরা কিটের ব্যবস্থা করেছি। সম্পূর্ণ পরে থাকবে এবং পরে থেকে বাথরুম থেকে রুমগুলো যেটা পরিষ্কার করবে, এগুলো সবটাই আমরা এনেছি। ইতিমধ্যে আমরা দেওয়ার কাজটা শুরু করেছি। এই পর্যন্ত প্রস্তুতি আমরা নিই। সরকার গাইডলাইন দিয়েছেন সে অনুযায়ী একটা যখনই পর্যটক আসবেন গেটের কাছে ওনাকে দাঁড় করাবো। গেটের কাছে ওনাকে দাঁড় করাবার পরে ওনার সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটাকে স্যানিটাইজেশন করব। ওনার পায়ের যে জুতোগুলো আছে সেটাকে স্যানিটাইজেশন করব এবং হাতে দেওয়ার যে স্যানিটাইজেশনটা হাতে দেব ওনাদেরকে। দেওয়ার পরে তারপরে ওনাদেরকে গেটের এন্ট্রিটা দেব। মেশিনটা দিয়ে তাদের যে তাপমান, সে তাপমানটা কত আছে গাইডলাইন অনুযায়ী, সে তাপমানের মধ্যে যদি থাকে তাহলে তাদেরকে আমরা এন্ট্রিটা দেব। আর তাপমানের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা এন্ট্রি দেব না। পর্যটনস্থলের এক নৌকা চালক জানিয়েছেন,
এবছর প্রথম থেকেই নৌকাবিহারে নৌকা চালকেরা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। তার উপর লকডাউনের জেরে দীর্ঘ সময় ধরে নৌকা চলাচল বন্ধ ছিল। খুব কষ্টের মধ্যে দিয়েই দিন কাটছিল তাদের। সরকারি নির্দেশে মাইথন পর্যটন কেন্দ্রের নৌকাবিহার খোলা হচ্ছে। এই খবরে নৌকাবিহারের পুরো চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো আজ। সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেশনের ব্যবস্থা করে মুখে মাস্ক ব্যবহার করার পরই নৌকাবিহার করাবো আমরা, এমনটাই জানালেন ওই নৌকা চালক। এই শোনা গেল কি মানে যেমন কালকে রাতে শোনা গেল কি 8 তারিখ থেকে খোলা মানে বন্দরটা খোলা হবে, সেই জন্য আমরা বোট ফোট সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এসব যদি পর্যটকরা যদি আসে তাদের জন্য 2 মাস থেকে তো পুরো বন্ধই ছিল। কি খবর আছে আপনাদের কাছে? খবর এটা আছে কি সিজন থেকে মানে খুব এই বছর খুব একটা ভালো চলে না, আর আমাদের তো মোটামুটি এখন খুবই মানে খারাপ অবস্থা। আজকে কি করলো? আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বোটকে ধোয়াধুয়ি করলাম, সব কিছু স্যানিটাইজ করা হলো, ঝাড়ু মারা হলো, সব কিছু নতুন বোট ফোট সব কিছু ঠিক করানো হলো। যদি এখানে কৈলাসহরী মন্দিরে যদি এখন মন্দিরটাও খুলে গেছে, যদি মন্দিরে লোক আসে তো ড্যাম্পেও লোক হবে, আর মন্দির যদি বন্ধ থাকে তো এখানে ড্যাম্পও বন্ধ থাকে। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पांडवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल विधायक जितेंद्र तिवारी ने हरिपुर स्थित कार्यालय में प्रेस कॉन्फ्रेंस कर कोरोना संकट काल में किए गए सेवा कार्य का विस्तार से जानकारी दी। इसके साथ ही विधायक जितेंद्र तिवारी ने आसनसोल के केंद्रीय मंत्री बाबुल सुप्रियो पर हमला बोला। पांडवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक जितेंद्र तिवारी ने कोरोना संकट काल में अपने सांसदीय क्षेत्र से नदारद रहे आसनसोल के भाजपा सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो पर फिर हमला बोला है। सोमवार को हरिपुर स्थित कार्यालय में प्रेस कॉन्फ्रेंस के दौरान विधायक जितेंद्र तिवारी ने एक तरफ जहां कोरोना संकट काल में पार्टी द्वारा गरीब एवं जरूरतमंद लोगों के लिए किए गए सेवा कार्य का विस्तार से विवरण दिया, वहीं दूसरी तरफ केंद्रीय मंत्री बाबुल सुप्रियो पर हमला करने से नहीं चुके। विधायक जितेंद्र तिवारी ने कहा कि कोरोना वायरस महामारी और लॉकडाउन के बीच पांडवेश्वर विधानसभा क्षेत्र के करीब 40,000 से ज्यादा घरों तक खाद्य सामग्री पहुंचाई गई है। एक तरफ जहां आर्थिक संकट का सामना कर रहे आरएमपीए डॉक्टरों, गृह शिक्षकों और श्रमिकों को आर्थिक मदद की गई है, वहीं पशुपालकों की भी सहायता की गई है। बंगला नववर्ष के अवसर पर विधवा महिलाओं और ईद के अवसर पर अल्पसंख्यकों के बीच रमजान का किट वितरण किया गया है। आदिवासी इलाकों में कम्युनिटी किचन चलाया गया है। विधानसभा क्षेत्र में करीब 45,000 से ज्यादा मास्क बांटे गए हैं। আমাদের টিম ওয়ার্ক হিসাবে প্রায় প্রত্যেকটা বাড়িতে 40-42 বাড়িতে কিন্তু আমরা চাল আলু এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের শ্রমিক সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। যুব সংগঠন, মহিলা সংগঠন সবাই মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমাদের এখানে যারা আরএমপি ডাক্তাররা আছে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করেছি। যারা প্রাইভেট টিউটার আছেন এখানে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করেছি। যারা শ্রমিকরা আছেন তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করেছি। আপনার জেনে ভালো লাগবে যে যারা মহিষী পালন, গরু পালন করেন তাদের খড় টড় দেওয়া যায় সেই চেষ্টা আমরা করেছি। পয়লা বৈশাখের দিনে বিধবা মায়েদের প্রায় 5,500-12,000 বিধবা মায়েদেরকে কিছু আটা এবং একটা নতুন বস্ত্র আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ঈদের সময় 12,500-13,000 ঘরে রমজান কিট পৌঁছে দেওয়া তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। বিভিন্ন আদিবাসী এলাকায় কমিউনিটি কিচেনের মাধ্যমে আমাদের দলের সংগঠকরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। আপনাদের জেনে ভালো লাগবে যে প্রায় 45,000 মাস্ক আমাদের বিভিন্ন সংযুক্তভাবে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু ডিস্ট্রিবিউট করতে পেরেছি। विधायक जितेंद्र तिवारी ने बीजेपी पर हमला बोलते हुए कहा कि पांडवेश्वर में बीजेपी के भीतर नेतृत्व का अभाव है। कोरोना संकट काल में जब केंद्रीय मंत्री बाबुल सुप्रियो को अपने संसदीय क्षेत्र की जनता के पास होना चाहिए था, तब वो वहां से गायब रहे। उन्होंने बीजेपी पर पांडवेश्वर विधानसभा क्षेत्र में अशांति फैलाने का आरोप लगाया। একদিকে পাণ্ডবেশ্বরের মানুষের পাশে যখন সামগ্রিকভাবে আমরা সবাই মিলেমিশে দাঁড়িয়েছি, তখন উল্টো দিকে বিজেপি কি করেছে? বিজেপি যেহেতু এখানে পাণ্ডবেশ্বরের নেতৃত্বের অভাব, তাই তারা বেশ কিছু নেতা আছে যাদের ব্যক্তিগত কিছু রিলেটিভরা আছে তারা ঘৃণিত অপরাধের সঙ্গে যুক্ত, তাই সেখান থেকে তাদের মাইন্ড ডেভিয়েট করে দেওয়ার জন্য পাণ্ডবেশ্বর লাউদা এসে বিভিন্ন সময় অশান্তি পাকানোর চেষ্টা করেছে। আমরা এটা কন্ডেম করছি। আমাদের মাননীয় সাংসদ বাবুল সুপ্রিয় যখন তার আসানসোলে মানুষের পাশে থাকা দরকার ছিল, তখন কখন বোম্বে থেকে কখনো দিল্লি থেকে তার হেয়ার কাটিং কেমন আছে, তিনি কীভাবে জিম করছেন, কীভাবে মোটরসাইকেলে ঘুরছেন, সেসব ফটো পোস্ট করেছেন। শুধু তাই না, ইভেন কোভিড পেশেন্টদের
আইডেন্টিটি ডিসক্লোজ করে দিয়েছে যাতে তারা বিপদে পড়ে যায় এবং তারা আসানসোলের মানুষ তাকে বারবার সমর্থন জানিয়েছে, তিনি বারবার এমপি হয়েছেন, আসানসোলের মানুষের পাশে তিনি দাঁড়ান, পাণ্ডবেশ্বরের মানুষের পাশে দাঁড়ান। इस अवसर पर पांडवेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, सुजीत मुखर्जी, केकेएससी नेता हरेराम सिंह, तृणमूल युवा कांग्रेस के ब्लॉक अध्यक्ष संजय यादव समेत पार्टी के अन्य नेता उपस्थित थे। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। সোমবার সকালে দুর্গাপুরের বাঁশকোপা শিল্প তালুকে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হলো এক শ্রমিকের। এদিন ভোরে শৌচকর্ম করার জন্য কারখানার শৌচাগারে গিয়েছিলেন, সেই সময় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃতের ক্ষতিপূরণের দাবিতে এরপরে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার অন্যান্য শ্রমিকরা। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের প্রকোপে মারা গেলেন দুর্গাপুরের বেসরকারি একটি কারখানার এক শ্রমিক। দুর্গাপুরের বেসরকারি ওই কারখানার 3 নম্বর ইউনিটের ব্লাস্ট ফার্নিসে কার্বন মনোক্সাইড গ্যাস লিকেজ করে প্রাণ যায় ওই শ্রমিকের। নাম ধর্মেন্দ্র যাদব, বয়স 33 বছর। আসানসোলের কুলটি নেহেরু পার্কের বাসিন্দা ছিল সে। এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিন কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে। মৃত শ্রমিকের খুড়তুতো ভাই ভীম যাদব জানিয়েছেন, এদিন সকালে ভোর 4:30 নাগাদ ধর্মেন্দ্র যাদব শৌচকর্মের জন্য কারখানার শৌচাগারে গিয়েছিলেন। কারখানার শৌচাগারের সামনে দিয়ে ব্লাস্ট ফার্নেসের কাজে ব্যবহৃত বিষাক্ত গ্যাসের একটি পাইপ লাইন রয়েছে। সম্ভবত সেই পাইপ লাইন লিক করে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তার ভাইয়ের। उनको गैस लीकेज था, उधर गैस लग गया और डेट कर गया, ऑन पे ही डेट कर गया। कौन सा कारखाना? जय बालाजी कारखाना, जय बालाजी यूनिट 3 में। हाँ। तो आपका भाई कौन सा डिपार्टमेंट है? कोर शॉप में था, कोर शॉप डिपार्टमेंट जी। वो तो पाइपलाइन जो था लीकेज था। हाँ, गैस का पाइपलाइन लीकेज था, वहाँ पर गैस लग गया और डेट कर गया। नहीं, शादी हुआ है, छिले पिले ना है, माँ बाबा वयस्क अच्छे। हेलो, हमने दादा। हाँ, अम्मी दादा, चचेरा भाई है उसका, हमारा चाचा काकर छिले अच्छे। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই নিজেদের নিরাপত্তার দাবি এবং মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার অন্যান্য শ্রমিকরা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে
হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন, পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। এবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের দাবি বিদ্যুৎ বিল মকুবে। সাথেই ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদেও এদিন আসানসোলের বিদ্যুৎ বন্টন কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়, জমা দেওয়া হয় স্মারকলিপি। এবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের তরফে লকডাউন চলাকালীন বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ দেখানো হলো। লকডাউন চলাকালীন বহু মানুষ রোজগার হারিয়েছেন, অসহায় হয়েছেন দিনমজুরেরা। বর্তমানে পেট ভরাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, তার উপর বিদ্যুতের বিল দিতে তারা পুরোপুরিভাবে অসমর্থ। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের নেতৃত্বে আসানসোলের বিদ্যুৎ বন্টন কার্যালয়ে এদিন ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় ও বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ দেখানো হলো। কার্যালয়ে দাবিগুলির প্রেক্ষিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। আপনারা জানেন যে আমরা লকডাউনের ফলে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিম বাংলায় পশ্চিম বর্ধমান জেলাতেও বহু মানুষ আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা একই দিকে যেমন রেশনিং ব্যাপারে বলেছি রাজ্য সরকারকে, পর্যাপ্ত ধরনের মানুষের কাছে খাবারের কথা বলেছি, তেমনি জাতীয় কংগ্রেস দাবি রেখেছে 3 মাসের ইলেকট্রিক বিল সেটা মকুব করতে হবে এবং তার সাথে সাথে যদি কোনো গ্রাহক
তার বিল দিয়ে থাকে সেই বিলটা অ্যাডজাস্ট করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে ডিভিশনাল ম্যানেজারের কাছে এবং ডিভিশনাল ম্যানেজারের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি রাখলাম। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। आसनसोल के सीएमएस कार्यालय में सेंट्रल ट्रेड यूनियनों की बैठक हुई, जहां कॉमर्शियल माइनिंग के खिलाफ आगामी 10 और 11 जून को कोयला सेक्टर में होने वाले आंदोलन की रूपरेखा तय की गई। आसनसोल शहर के बीएनआर स्थित कोलियरी मजदूर सभा के कार्यालय में सेंट्रल ट्रेड यूनियन के प्रतिनिधियों की बैठक हुई। इस बैठक में मुख्य रूप से केंद्र की बीजेपी सरकार द्वारा कोयला उद्योग के निजीकरण के विरोध में आंदोलन पर चर्चा की गई। ट्रेड यूनियनों के नेताओं ने स्पष्ट शब्दों में कहा कि केंद्र सरकार के 50 कोयला ब्लॉकों को प्राइवेट सेक्टर को सौंपे जाने का निर्णय के विरुद्ध आंदोलन और तेज किया जाएगा। वरिष्ठ एटक नेता और पूर्व राज्यसभा सांसद आरसी सिंह ने कहा कि केंद्र की बीजेपी सरकार कॉमर्शियल माइनिंग को बढ़ावा दे रही है और 50 कोयला ब्लॉक प्राइवेट कंपनियों को देने जा रही है। उन्होंने सवाल उठाया कि देश में जरूरत के हिसाब से जब कोयला उत्पादन हो रहा है और पर्याप्त स्टॉक है, तो फिर कोयला ब्लॉक प्राइवेट कंपनियों को क्यों दिया जा रहा है। बताया जा रहा है कि केंद्रीय ट्रेड यूनियनों द्वारा आगामी 10 जून को कॉमर्शियल माइनिंग के खिलाफ ईसीएल के सभी महाप्रबंधक एवं एजेंट कार्यालयों के सामने धरना प्रदर्शन किया जाएगा, जबकि 11 जून को काला दिवस मनाया जाएगा। एक्सटेंडेड हमारे बहुत से साथी जो ज्वाइंट एक्शन कमेटी में नहीं है, उन लोगों को भी आज हम लोग बुलाया है, क्योंकि हमारे सामने सवाल है कि मोदी गवर्नमेंट पब्लिक सेक्टर को बेच रही है। इसमें शुरुआत कर रहा है, पहला शुरुआत किया एयरपोर्ट बेचने से, दूसरा शुरुआत कर रहा है 50 कोयला ब्लॉक बेचने का। इसके विरुद्ध में हम लोग का कहना है कि देश को जितना कोयले की ज़रूरत है उतना कोयला उत्पादन करके हम देंगे। आज हमारा कोयला का स्टॉक इतना है कि उसमें आग लग रहा है, कोयला जल रहा है, कोई खरीदने वाला नहीं। इसके बावजूद 50 ब्लॉक सरकार बेचने की तैयारी कर रही है। सरकार कोयला ब्लॉक देगी और हमारा पैसा लेकर के जिनको ब्लॉक देगा उनको लोन देगा और वो बेटा लेकर के फिर मालिया जैसा भाग जाएंगे विदेश। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। সরকারি নিয়ম মেনে খুলল দুর্গাপুরের জাংশন মল। মলে প্রবেশের আগে বেশ কিছু নিয়ম মানতে হবে প্রবেশকারীদের মুখে মাস্ক বাধ্যতামূলক, থাকছে স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা। তবে 10 বছরের নিচে ও 65 বছরের ঊর্ধ্বে বয়সসীমাদের মলে প্রবেশ নিষেধ। সোমবার থেকে দুর্গাপুরের জাংশন মল খুলল সরকারি নিয়ম মেনে। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল 8ই জুন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের শপিং মল খুলে যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মলে ঘোরার অনুমতি মিলবে। মলে প্রবেশকারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মলে প্রবেশের গেটে হাত স্যানিটাইজেশনও বাধ্যতামূলক। থাকছে থার্মাল স্ক্রিনিং এর প্রক্রিয়াও। বডি টেম্পারেচার বেশি থাকলে মলে প্রবেশের অনুমতি মিলবে না। তবে 10 বছরের নিচের ছোটদের ও 65 বছরের ঊর্ধ্বের প্রবীণদের মলে প্রবেশের অনুমতি নেই। মল খোলার আগে স্যানিটাইজেশন সহ জীবাণুমুক্তকরণের প্রক্রিয়া চালানো হয়েছে বলে জানালেন জাংশন মলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার। মলে প্রবেশকারীদেরও দূরত্ববিধি মেনে মলে ঘোরার আবেদন রাখা হয়েছে। সামাজিক দূরত্বের জন্য মলে মার্কিংও করা থাকছে ফ্লোরে, জানালেন মলের ম্যানেজার। সেফটি মেজার দুটো পার্টে, লাইক মল খোলার আগে মল স্যানিটাইজেশন, মল ফিউমিগেশন, ডিপ ক্লিনিং, ডিসইনফেকশন সবগুলোই নেওয়া হয়েছে। ইভেন ইফ আজকে থেকে যে মল খুলছে, কাস্টমারদের সেফটি অ্যান্ড হাইজিনটা প্রায়োরিটি, তো সেটা মেনটেন করার জন্য ঢোকার থেকেই যতটা কন্ট্যাক্টলেস সব কিছু করা যায়। যেমন থার্মাল গান স্ক্রিনিং হচ্ছে এন্ট্রি পয়েন্টে, কন্ট্যাক্টলেস স্যানিটাইজেশন করা হচ্ছে, ওয়াশরুমে কন্ট্যাক্টলেস সোপ ডিসপেন্সার রয়েছে। পুরো মলের কমন এরিয়াতে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মার্কিং প্লাস সেখানে কমিউনিকেশনস দেওয়া রয়েছে, সো দ্যাট একটা কমিউনিকেশন যায় হাউ দে ক্যান স্টে সেফ অ্যান্ড হাইজেন। আর সাড়া যেটা এক্সপেক্টেড যা ছিল, সাড়া বেশ ভালোই পাচ্ছি শুরুর থেকে। দেখা যাক আস্তে আস্তে কনফিডেন্স লেভেল লোকের মধ্যে বাড়বে আর সেই মতো সাড়াটা আরও বেটার হবে, এটাই আশা করি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। जिन गरीब लोगों के पास राशन कार्ड नहीं है, उनके लिए आसनसोल नगर निगम बोरो ऑफिस के तरफ से नई व्यवस्था शुरू की गई है। जरूरतमंदों को बोरो ऑफिस से फॉर्म लेकर राशन डीलर से सर्टिफाई करवाने के बाद जमा देना पड़ेगा।
राशन कार्ड से वंचित गरीब और जरूरतमंद लोगों के लिए नई व्यवस्था शुरू की गई है। दरअसल आसनसोल नगर निगम के रानीगंज स्थित 2 नंबर बोरो ऑफिस के तरफ से जिन लोगों के पास राशन कार्ड नहीं है उन्हें एक फॉर्म दिया जा रहा है। इस फॉर्म को नजदीकी राशन डीलर के पास सत्यापित करवाने के बाद बोरो ऑफिस में जमा देना पड़ेगा, जहां फूड इंस्पेक्टर द्वारा टोकन जारी किया जाएगा। उस टोकन के जरिए जरूरतमंद लोग राशन ले सकेंगे। सोमवार को बोरो ऑफिस में इस नई व्यवस्था की शुरुआत की गई। नगर निगम के एमआईसी पूर्णशशि राय, बोरो चेयरपर्सन संगीता सारदा और पार्षद आरिस जलिस की उपस्थिति में फॉर्म वितरण की प्रक्रिया शुरू हुई। नगर निगम के 89 नंबर वार्ड के पार्षद आरिस जलिस ने बताया कि कोरोना संकट काल में सरकार राशन कार्ड धारियों को पर्याप्त राशन वितरण कर रही है। अगर किन्हीं वजहों से किसी के पास राशन कार्ड नहीं है तो वो फॉर्म भरकर जमा कर सकते हैं। इसका लाभ गरीब और जरूरतमंद लोगों को मिलेगा जिनके पास राशन कार्ड नहीं है। वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से जो राशनिंग दिया जा रहा था उसमें से कुछ ऐसा भी डिपार्टमेंट को खबर मिल रहा था, हम लोगों को भी खबर मिल रहा था कि बहुत से ऐसे लोग हैं जो गरीब हैं, उनको अभी तक कार्ड नहीं मिला है। उनको लिए जिनके पास एक भी कार्ड नहीं है उनके लिए आज से रानीगंज बोरो ऑफिस में अपना डॉक्यूमेंट्स लेके वो आएंगे सरकारी टाइम में, जिस दिन 11 बजे से लेकर वो ऑफिस में अपना आधार कार्ड या लेके आएंगे। उनको एक फॉर्म दिया जाएगा। उस फॉर्म को फिलअप करने के बाद जो उनके घर के सामने या उन मोहल्ला के सामने जो करीब डीलर है उस डीलर के पास जाके वो सर्टिफाई करवाएंगे कि वाकई उनका फैमिली का कार्ड या उनका कार्ड नहीं मिला है। डीलर उस फॉर्म में सर्टिफाई करने के बाद उसको दोबारा बोरो ऑफिस में ऑफिशियल टाइम के दिन ऑफिशियल टाइम में यहाँ ला के जमा करेंगे। उनका डॉक्यूमेंट्स का वेरीफाई होगा। अगर वेरीफाई के बाद वाकई उनको कार्ड अगर एकदम नहीं मिला है तो उनको टोकन फूड इंस्पेक्टर डिपार्टमेंट की तरफ से दिया जाएगा। ये कार्यक्रम आज से स्टार्ट हो रहा। जिन लोगों को एक भी कार्ड नहीं मिला है उन लोगों को चाहिए कि इसका लाभ उठाएं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।